স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। হাওরের পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে হবিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ার শত শত কৃষক। স্বল্প পরিমাণে ধান সংগ্রহ করতে পারলেও রোদের অভাবে সেগুলো নষ্ট হচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় কৃষকরা। এই চিত্র হবিগঞ্জের হাওর এলাকার। টানা বৃষ্টি ও উজানের ঢলে জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ, বাহুবল ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরের প্রায় ১৩,০০০ হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে পানিতে। বুক সমান পানিতে নেমে কিছু ধান কাটলেও তা গোলায় তোলার আগেই পচে গেছে শুকাতে না পারায়। এই অবস্থায় চরম ক্ষতির মুখে প্রায় ২০,০০০ কৃষক। নিবার মতন না, কামলা কাটলা ভাই না বাই বাতি যা লুইয়া ধান ফান আনতেছি, এই অবস্থা। ১,০০০টা রুজ দিল, মানুষ যাইতো না। একটা জায়গা করছে বলতে পানি চলে গেছে, ধান আনে তো ব্যস্ত পাই না। ৪০০ টাকা মন করে, ৪৫০ টাকা ধানের মন। ১২ কেজি মন ছিল, মনে হয় ফসলে হারছি, আটটা সব তোলে ধান ব্যস্ত আছে, ফসল নাই, কেউ নেই না। আটকার ফানের তলে কাছে আনছি না, ওদের যাতে কাটছে তুই আনতে পারি না, বুঝলি? সব ফানি হলো তখন কি ভাই আন্দা হাট। মৌলভীবাজারের কাওয়া দিঘির হাওরে পানি না কমায় বাড়ছে কৃষকের হতাশা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে জেলার প্রায় ২,৪৪২ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে ১৮,০০০ কৃষক। আরেক জেলা ব্রাহ্মণবাড়িয়ায় পানির নিচে অন্তত ৩০৫ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত কমপক্ষে ১,০০০ কৃষক। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। মৌলভীবাজারে হাওরের পানি এখনও পুরোপুরি কমেনি, ফলে পাকা ধান নিয়ে চরম অনিশ্চয়তায় কৃষকরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রোনালদো ধর। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউনিয়নের অন্তেহরি গ্রামে, যেটা জলের গ্রাম নামে পরিচিত সবার কাছে। ভারী বর্ষণের ফলে এখানে ফসলগুলো সব পানির নিচে চলে গেছে। তো আজকে কিছুটা রোদ থাকায় কৃষকরা তাদের ফসলগুলো তুলে আনছেন, মাড়াই করছেন এবং রোদে শুকাচ্ছেন, কেউ কেউ রাস্তায় শুকাচ্ছেন। আজকে কিছু রোদ দিছে, তো নিজেই মনে করো ১০-১৫ মন ধান এই পানির মুড়তাক্যা তুলছি, বস্তা মাথা করে ফালাইছিলাম বাদলি, তুললা কিছু ধান লুকাইছি। যাই বাবা তুলছিলাম ওই দেখো অবস্থা বাবা, এটাকে রাই আর এটা খাজা লাগতো নাই, ভাত খাই না। এদিকে আমার ১৫ কেয়ার ক্ষেত ছিল, ৫ কেয়ার ক্ষেত আমি কাটছি, আর ১০ কেয়ার জলে ডুবিয়া গেছে। কিন্তু তারা অভিযোগ করছেন যে তাদের ন্যায্য দাম তারা পাচ্ছেন না। ধানের দাম তো একবারেই নাই, বর্তমানে ৬০০ টাকা, আর এটা ধানও বেচার যোগ্য নাই। কি করি কি ভাই, সরকার দিয়ে সহায় করেন যদি আমরা বাঁচতাম, আর না বাঁচবার কোনো ক্ষমতা আমরা নাই। সরকার সাহায্য যাও দেই নাকি, সরকার দয়া করিয়া যাও দেই নাকি, দয়া করেন তো ঋণ ফিন নিতাম, খাইতাম, বাঁচতাম। ঋণ টিন হইদারি আমরা খাইছি, পেট গুয়া মানুষ, পরিবারও আমার ৮জন মানুষ। আমরা বাঁচি কি আর কি, সেমনে বাঁচতাম, সেমনে খাইতাম। এই অবস্থায় আমরা গীতা করি, আমরা কোনো গতি নাই। মৌলভীবাজার জেলার মোট প্রায় ১৮,০০০ কৃষক সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বৃষ্টিপাতের ফলে, এই ভারী বর্ষণের ফলে। আমার কাছে আসলে সর্বশেষ আপডেট এটা ছিল মৌলভীবাজার অন্তরের গ্রাম থেকে। এবারে জানবো সুনামগঞ্জের চিত্র। জেলায় অন্তত ২০,০০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। যাওয়ার হাওর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমদ। শুরুতেই যদি জানিয়ে রাখি, সুনামগঞ্জে রাত থেকে ভোর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে সকাল থেকে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের কৃষানীরা যে বৈশাখের চিরাচরিত রূপ আছে সেটি ধারণ করেছে খোলায়। আমরা দেখতে পাচ্ছি খোলায় কৃষানীরা তাদের যে সন্তানাদি এবং পরিবারজনকে নিয়ে সারা বছরের খোরাকটুকু জোগাড় করার চেষ্টা করছেন, ধান শুকাচ্ছেন, ধান মারাই দিচ্ছেন। তো সুনামগঞ্জের হাওরে যেই অবস্থা
অবস্থাটুকু রয়েছে এখন সেটি হচ্ছে রোদ থাকায় কৃষক কৃষানীরা এখন পর্যন্ত খোলায় ধান শুকানোর চেষ্টা করছেন এবং ধান মারাই দেওয়ার চেষ্টা করছেন। তবে এবছরে যদি আমরা আরেকটি বিষয় দেখাই যে ধানটুকু আসলে তারা কেটে এনেছিলেন সেই ধানগুলো রোদের অভাবে কিন্তু অনেক জায়গাতেই সেটি চারা গজাচ্ছে। আমরা যদি একটু কাছে নিয়ে দেখাই তাহলে দেখবেন যে মারা দেওয়া হয়নি, কিন্তু সেখানে এখনই চারা গজিয়েছে। অর্থাৎ এই ধানটুকু আর মারাই দেওয়াও যাবে না এবং এই ধানটুকু আর কোনো ব্যবহারও করা যাবে না। আমরা যদি একটু ভিতরে দেখাই যে সবুজ যে ঘাসের মতো হয়ে আছে ভিতরে দিকে চারা গজিয়েছে, অর্থাৎ যে এই ধানটুকু দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটি কিন্তু এখন আর ব্যবহারের উপযোগী নয়, সেটি হাঁস কিংবা অন্যান্য যেই গবাদি পশু আছে সেই পশুর জন্য রাখা হবে। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত সুনামগঞ্জে 70% জমির ধান কাটা গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ 20,000 হেক্টর, যা টাকার পরিমাণে প্রায় 200 কোটি টাকা। তবে এখানকার স্থানীয় লোকজন, কৃষক কৃষানী এবং স্থানীয় সংসদ সদস্যরাও আপত্তি করেছেন এই পরিমাণে। তারা বলছেন এর চেয়ে কয়েক গুণ বেশি আসলে সুনামগঞ্জে ক্ষয়ক্ষতি হয়েছে। তো সুনামগঞ্জে এই ছিল আমার কাছে সর্বশেষ। হবিগঞ্জে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল। এখন পর্যন্ত 4টি উপজেলার প্রায় 13,000 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। হবিগঞ্জ থেকে মাঠের চিত্র তুলে ধরেছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয়। এই চিত্র হবিগঞ্জের। কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের 4টি উপজেলার প্রায় 50% জমির ফসল পানিতে তলিয়ে গেছে। কৃষকের চোখের সামনেই পানিতে নষ্ট হচ্ছে সোনালী ফসল। এসব ফসল তুলতে গিয়ে কৃষকদের প্রতিনিয়ত দুর্ভোগ এবং দুর্দশার চিত্র বাড়ি হয়ে উঠছে। তার হয়তো খুব কষ্ট হইতেছে, আমরা ফলাটা সব বুঝে গেছে, আমরা যে যা কিছু আছে এখন তো খুব মর্মান্তিক অবস্থা। তারপরে তো অবস্থা সিরিয়াস সব বেচা হচ্ছে। ধান চাষ করে সবই লস। আমাদের 10 কেজি জমি থাকে, প্রায় মনে করো 2 কেজি জমি মতো তুলতে পারতেছি। ধান জমিগুলো পানির তলে গেছে, কিন্তু আমরা নৌকা দিয়ে এখন আগে আড়ি বাঁধতাম, এখন বাই সরা তুললেও কোনো সুযোগ নাই। জেলায় সরকারি মূল্যে ধান চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত 31,000 কৃষক কৃষি অফিসে আবেদন করেছেন। তবে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের দাবি জানিয়েছেন কৃষকেরা। আখলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। নেত্রকোনার মদন উপজেলায় 11 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলার আসামি আমানুল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে মঙ্গলবার গভীর রাতে র্যাব 14 এর একটি দল তাকে গ্রেপ্তার করে। এজাহারে বলা হয়, ওই শিক্ষক 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। গত 18 এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে সে অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। পরে এই ঘটনায় ওই ছাত্রীর মা গত 30 এপ্রিল বাদী হয়ে থানায় মামলা করেন। নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। আগামী 9 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মঙ্গলবার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনসুলেটকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছে। কনসুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত 2 পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি গত 16 এপ্রিল নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় লিমনের রুমমেট যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবু ঘরবিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, স্থানীয় সময়ে বুধবার দুপুরে টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজার আয়োজন করা হয়েছে। 7 মে বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে সকাল 9:15টার দিকে। লিমনের মরদেহ আগেই দেশে পৌঁছেছে।
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। তবে বিশাল এই কর্মযজ্ঞের সমান্তরালে জনমনে ঘুরপাক খাচ্ছে নিরাপত্তা আর ঝুঁকির প্রশ্ন। কী ধরনের কারিগরি বা পরিবেশগত ঝুঁকি থাকতে পারে এই প্রকল্পে? আন্তর্জাতিক মানদণ্ডই বা কতটা মানা হচ্ছে? এই মেগা প্রকল্প নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন শেষ পর্ব। পদ্মার পাড়ে মাথা তুলে দাঁড়িয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি শুধু স্বপ্ন নয়, এখন দৃশ্যমান বাস্তবতা। পারমাণবিক শক্তি মানেই যেমন অসীম সম্ভাবনা, তেমনি থাকে সতর্কতার দায়বদ্ধতা। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার সর্বাধুনিক VVER 1200 প্রযুক্তির এই রিঅ্যাক্টরটি 3+ জেনারেশনের, অর্থাৎ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা। রূপপুরের প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্য হল এর ডাবল কন্টেইনমেন্ট সিস্টেম, অর্থাৎ যদি কোনো কারণে ভেতরে বড় ধরনের দুর্ঘটনা ঘটে তবে তেজস্ক্রিয়তা বাইরে আসতে পারবে না। এমনকি একটি বড় বিমান আছড়ে পড়লেও এর মূল রিঅ্যাক্টরের ক্ষতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, অনেক সেফটি মেজার নেওয়া হয়েছে। এটা যদি দুর্ঘটনা পতিত হয় তাহলে যে গলিত পদার্থটা থাকবে এটাকে সে ক্যাচ করে মাটির নিচে আবদ্ধ করে দিবে, যার কারণে রেডিয়েশনের বাইরে যাওয়ার সুযোগ হবে না। নিরাপত্তা নিশ্চিত করা হলেও বিশেষজ্ঞরা কিছু সম্ভাব্য ঝুঁকির কথা উড়িয়ে দিচ্ছেন না। এর মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা এবং পদ্মার পানি ভারসাম্য। সবচেয়ে বড় ঝুঁকি কারিগরি নয়, বরং দক্ষ জনবল ও ব্যবস্থাপনা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় সামান্যতম মানবিক ভুল মারাত্মক হতে পারে। অপারেশনাল টিম কতটা আন্তর্জাতিক মানের, প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংকটে তারা কতটা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, সেটাই আসল পরীক্ষা। এই রিঅ্যাক্টরগুলো হাইওয়ের একদম কাছাকাছিতে, একদম দেখা যায় যে এরকম একটি অবস্থা, এবং আশেপাশে জনমানব রয়েছে, জনবসতি রয়েছে। সো এটি লোকেশনাল দিক থেকেও একটি সেন্সিটিভ জায়গাতে আছে। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, যে দক্ষ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানসম্পন্নভাবে ব্যবস্থাপনা করা। অন্য ইন্ডাস্ট্রির মতো যদি ব্যবস্থাপনার মতো রেওয়াজটা চালু রাখে তাহলে কিন্তু আমরা রিস্ক মুক্ত হতে পারবো না। মেনটেন্যান্স অপারেশনের অনিশ্চয়তা কারা করবে এবং সেই জ্বালানির বর্জ্য কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু জানি না, এবং সেটার জন্য খরচ কী পরিমাণ ধরা হবে সেটা কিন্তু আমরা জানি না। ইটস এ পার্ট অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি। এনার্জি এক্সপার্ট থেকে শুরু করে, রেডিয়েশন এক্সপার্ট থেকে শুরু করে, সরকার একটা ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন কমিটি থাকা উচিত। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে পারমাণবিক বোমা তৈরি করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে পরমাণু বিশেষজ্ঞরা জানান, কখনোই সম্ভব নয়। দুটোর প্রযুক্তি আলাদা। এটা কখনোই সম্ভব না, কারণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে জ্বালানিটা আমরা ব্যবহার করি এটা হলো ইউরেনিয়াম 235। এটার সমৃদ্ধকরণ লেভেলটা হয় 3 থেকে 5%। তো পারমাণবিক বোমা বানানোর জন্য এই ইউরেনিয়াম 235-এর এনরিচমেন্ট লাগে 90% উপরে। সরকার এবং প্রকল্প সংশ্লিষ্টরা বারবার আশ্বস্ত করেছেন, ফুকুশিমা বা চেরনোবিলের মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এখানে প্যাসিভ সেফটি সিস্টেম রাখা হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও রিঅ্যাক্টর স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা হওয়ার ক্ষমতা রাখে। নিরাপত্তার প্রশ্নে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এটি বিশেষজ্ঞদের প্রধান অভিমত। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং দক্ষ জনবল তৈরি হবে রূপপুরের প্রকৃত সুরক্ষা কবচ। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে 13ই মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। 13ই মে বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। একইভাবে 14ই মে দেওয়া হবে 24 মের টিকিট। 15ই মে মিলবে 25 তারিখের। 16ই মে বিক্রি হবে 26 মের ও 17ই মে দেওয়া হবে 27 মের টিকিট। ঈদ উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিদিন সকাল 8টা থেকে রেলের পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ট্রেনের টিকিট বিক্রি হবে। আর বেলা 2টায় পূর্বাঞ্চল অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ট্রেনের টিকিট মিলবে। একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের 25% দাঁড়িয়ে যাওয়ার বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে। এর পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য থাকবে পশুবাহী 2টি বিশেষ ট্রেন। এই ক্যাটল ট্রেন দুটি 22 ও 23 মে চলাচল করবে। গাইবান্ধায় লোডশেডিংয়ের কারণে করাত কলগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। প্রভাব পড়ছে কারখানা শ্রমিকদের জীবন জীবিকার উপর। বিপাকে এই শিল্পের সাথে জড়িতরা দ্রুত এই সমস্যার সমাধান চান তারা।
অতিরিক্ত লোডশেডিং এর কারণে গাইবান্ধার যারা করাতকল বা শ্রমিলের শ্রমিক রয়েছে তাদের কিন্তু কাজ না থাকার কারণে এখন কর্মহীন হয়ে পড়েছে। কেন বসে আছেন? কারণ নেই, কারণ থাকে না, তার জন্য তো আমরা বই থাকা লাগে। পরে মাস হয়নি বলে এই অবস্থা, সারাদিন পরে 1 ঘন্টা কারেন্ট পাই না। কারেন্ট থাকলে আমাদের কোনো সমস্যা হবে না। জেলার 7 উপজেলার 1500 করাতকল বা শ্রমিলে প্রায় 3500-এর উপরে শ্রমিক যেখানে সারাদিন কাটছড়াইয়ে ব্যস্ত সময় পার করত, সেখানে লোডশেডিং এর কবলে পড়ে কিন্তু তারা এখন অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এখন কারেন্ট নাই, আমরা যে কর্ম করি খাই সেটা যে হচ্ছে না, তো কি খাবো? সরকার কি দিবে? এই কারেন্টের জন্য তো আমাদের কর্ম নাই, আমরা কি খায় বাঁচি? আমাদের লোডশেডিং হচ্ছে, এই কারণে কাজকাম আমাদের কমে গেছে। মানুষ আস্তে আস্তে ঘুরে দিচ্ছে, সময় মতন কাজকাম মেকআপ দিতে পারছি না। তাকে খুব কষ্ট, বউ বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়ে আছি আমরা। মিল বন্ধ, আমরা কাঠ ফাটে পাচ্ছি না, কারণ থাকে না। লোডশেডিং এর কারণে তেল জ্বালানির কারণে কোনো কিছু আমরা দিতে পারতেছি না তাদের। মেশিন যেটা চলে বিদ্যুৎ দিয়ে, সেইটা কাজের ক্ষেত্রে কমে আসছে এবং এইটা কমে আসার কারণে দেখা যাচ্ছে যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, যেখানে লেবার মিস্ত্রি ক্ষতিগ্রস্ত। এই সকল শ্রমিকদের প্রত্যাশা সরকার যেন দ্রুত সময়ের মধ্যে লোডশেডিং এর সমস্যার সমাধান করে। গাইবান্ধার কাঠপট্টি থেকে আতর রহমান রানা, দীপ্ত সংবাদ। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরে নৌ অবরোধ কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প জানান, পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে তেহরানের অনুমোদিত রুট বা পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ চললে কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নির্ধারণ করতে এবার রাজ্যটিতে সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, এবারের ভোটে জয়ের পর পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে। সহ পর্যবেক্ষক হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নির্বাচনে জয়ীদের সাথে বৈঠক করবেন তারা, সেখানেই নির্ধারণ হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন। আগামী 9 মে অনুষ্ঠিত হবে নবনির্বাচিত বিধায়কদের শপথ অনুষ্ঠান। ওই দিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনন্দবাজার আরও জানিয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। বিএসজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে দীপ্ত টিভি। সকালে শেষ 8-এর লড়াইয়ে স্টার নিউজকে টাই ব্রেকারে 3-1 ব্যবধানে হারায় দীপ্ত টিভি। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে খেলার নির্ধারিত সময়ে ছিল গোলশূন্য ড্র, আর টাই ব্রেকারে জয় নিশ্চিত করে দীপ্ত টিভি। এই ম্যাচেও টাই ব্রেকারে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন মির্জা শাকিব। সেমিতে দীপ্তর প্রতিপক্ষ চ্যানেল আই। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সমকালকে 1-0 গোলে আর রাউন্ড অফ 16-এর ম্যাচে RTVর বিপক্ষে জয় পায় দীপ্ত টিভি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইলে। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।